তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। তো দেখতে পাচ্ছ জিও মরফোলজির একদম প্রথম ক্লাস, যেখানে আমরা ওয়েদারিং টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ওয়েদারিং প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। জিওটেকটনিকের টোটাল ভিডিও কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা প্লে লিস্ট চেক করবে, সেখান থেকে জিওটেকটনিকের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। আমি যেটা পড়াচ্ছি তোমাদের এসএলএসটি মাদ্রাসা 2024-এর যে সিলেবাস রয়েছে, সিলেবাস প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী। তো বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবে। আর সঙ্গে যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপে অ্যাড হওনি, তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করবে, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। তো সেখানে কিন্তু তোমরা জয়েন করে নেবে। আমরা মক টেস্ট আস্তে আস্তে চালু করব, তো সেখান থেকে মক টেস্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো একদম ব্রিফ ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমার পরিচয়টা জেনে নাও যে আমি হচ্ছে শ্রীবাস সানা, এমএসসি ইন জিওগ্রাফি উইথ বিএড, ট্রেনার অফ রিমোট সেন্সিং জিআই শিক্ষার্থী ইন ভোটেক প্রাইভেট লিমিটেড, 2 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ফাউন্ডার অফ মাতৃ ফাউন্ডেশন এনজিও। তো আজকে আমরা যে বিষয়গুলো কভার করার চেষ্টা করব: কনসেপ্ট অফ ওয়েদারিং, কনসেপ্ট অফ ডেনুডেশন, রিলেশনশিপ অ্যামাং ওয়েদারিং, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইরোশন, ফ্যাক্টরস অফ ওয়েদারিং। তো এই টোটাল জিনিসগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব পার্ট ওয়ানে। এই ওয়েদারিং চ্যাপ্টারটা যেহেতু একটু বড়, তো আমরা আরেকটা পার্ট করব, সেখানে আমরা কমপ্লিট করে নেব। শুরু করার আগে একটা ব্যাপার তোমাদের বলে নিই। তোমরা দেখতে পাচ্ছ একটা কোম্পানি প্রোফাইল, যেটা হচ্ছে তোমার ওয়েস্টপেয়ার। তো এই কোম্পানি কি করে থাকে, অ্যাকচুয়ালি বিভিন্ন সাবজেক্টের উপরে কিন্তু এনারা ইন্টার্নশিপ প্রোগ্রাম করিয়ে থাকেন এবং তারপর কিন্তু প্লেসমেন্ট দিয়ে থাকেন। কোম্পানির থ্রু দিয়ে তোমরা ইন্টার্নশিপ প্রোগ্রামরা করো, তোমরা কিন্তু আইআইটি দিল্লি তরফ থেকে সার্টিফিকেট পাবে, এছাড়া এই কোম্পানির তরফ থেকে কিন্তু সার্টিফিকেট পাবে। এখানে অনেক বড় কোম্পানির সঙ্গে পার্টনারশিপ রয়েছে, যেমন দেখতে পাচ্ছ মাইক্রোসফটের সঙ্গে রয়েছে, এছাড়া ভিসিএম রিক্রুটমেন্টের সঙ্গে রয়েছে, এভার কনসালটেন্সির সঙ্গে রয়েছে। তো বিভিন্ন বড় বড় কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ রয়েছে। তো তোমরা যারা এই কোম্পানির ইন্টার্নশিপগুলো করতে চাও, বক্সে দেখবে আরেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেই লিঙ্কে কিন্তু এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। তো আমরা আর বেশি টাইম নষ্ট করবো না, একদম আমরা চলে যাব আমাদের যে একদম আজকের যে কনসেপ্ট ওয়েদারিং, সে ওয়েদারিং কনসেপ্টে। তো দেখো, ওয়েদারিং ব্যাপারটা বলার জন্য প্রথমে আমাদের কি জানতে হবে বলতো? ওয়েদার। আমরা যদি এই ওয়েদার জিনিসটাকে যদি বিশ্লেষণ করে নিই, তাহলে কিন্তু ওয়েদারিং চলে আসবে। তো অ্যাকচুয়ালি এই ওয়েদার থেকে কিন্তু এসে কি ওয়েদারিং। এই যে ওয়েদারিং, তার সঙ্গে রিলেটেড ওয়েদার। তো ওয়েদার মানে কি? ঠিক আছে, ওয়েদারের যে উপাদান যেগুলো রয়েছে, ওয়েদার যে কম্পোনেন্টগুলো রয়েছে, আমরা বলতে পারি উত্তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, ঠিক আছে, বায়ুর আর্দ্রতা প্রভৃতির কারণে যখন ভূপৃষ্ঠের এটা ধরো ভূপৃষ্ঠের একটা শিলারাশি যখন তোমার বিচ্ছুন্নীভূত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে আমরা কি বলছি? ওয়েদারিং। ঠিক আছে, তো ওয়েদারিং জিনিসটা কি? যে ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত কোন একটা শিলা হতে পারে, ঠিক আছে, কোন একটা খনিজ হতে পারে, হচ্ছে যখন বিয়োজিত হচ্ছে বা তার যখন বিচ্ছুন্নি ভবন করছে, এবং বিচ্ছুন্নি ভবন ঘটার পর যখন একটা নতুন পরিবর্তিত ভৌত এবং রাসায়নিক অবস্থার একটা ওই পদার্থের স্বল্পকালীন ভারসাম্য প্রাপ্তি হচ্ছে, তখন সেটাকে আমরা ওয়েদারিং বলছি। তো মেনলি একটা শর্ট কনসেপ্ট যেটা মনে রাখবে, ওয়েদারের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, বায়ুপ্রবাহ, বায়ুর চাপ, উত্তাপ প্রভৃতি কারণে যখন ভূপৃষ্ঠের শিলারাশির কোনো একটা পরিবর্তন হচ্ছে, ওই শিলারাশি যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, বিকারগ্রস্ত হচ্ছে, তখন তাকে আমরা ওয়েদারিং বলবো। তো ওয়েদারিং এর সঙ্গে আরেকটা কনসেপ্ট মনে রাখার চেষ্টা করবে, যে বিচূর্ণী ভবন। তো বিচ্ছুন্নি ভবন জিনিসটা কি? বিচ্ছিন্ন ভবন জিনিসটা কিছু নেই, এই যে ওয়েদার যে বিভিন্ন তোমার উপাদানগুলো, এই ধরো এই শিলাটাকে কি করছে? ক্ষতিগ্রস্ত করছে, শিলাটাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, তো বা বিকারগ্রস্ত করছে, চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। তো এর ফলে, ঠিক আছে, এর ফলে কি হচ্ছে? এই যে তোমার যে অংশটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, সেই অংশটা কি এই মূল শিলা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু এই মূল শিলাতে কিন্তু পড়ে আছে। মানে কি বলবো, একটা ধরো একটা বড় পাথর, ঠিক আছে, একটা বড় পাথরটাকে তুমি যদি একটা কোনো কারণে যদি ভাঙছো, ঠিক আছে, ভেঙে যাওয়ার পর কি হচ্ছে? সেটা মূল শিলা থেকে, মূল পাথরটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু তার যে উপাদানগুলো, গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো কোথায় পড়ে থাকছে? পাথরের উপরেই পড়ে থাকছে। এরকম একটা ব্যাপার, ঠিক আছে, সেটাকে আমরা ওয়েদারিং বলছি। তো বিচ্ছুরি ভ্রমণ জিনিসটা এটাই, যে একটা মূল শিলা, একটা বড় জিনিস, একটা শিলা যখন ওয়েদারের বিভিন্ন উপাদানগুলোর দ্বারা যখন বিচ্ছুন্নীভূত হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বিচ্ছুরি ভবন বলছি কনসেপ্টটাকে। ঠিক আছে, তো এই হচ্ছে বিচ্ছুরি ভবনের ব্যাপার। তো বিচ্ছুরি ভবনের পর যদি আমরা চলে আসি, এখানে আরও একটা কনসেপ্ট রয়েছে, এই যে তোমার শিলায় যে এই পদার্থগুলো পড়ে রইলো, মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে মূল শিলার কাছে যখন পড়ে রইলো, বিচ্ছুরি ভবন হয়ে গেল। বিচ্ছুরি ভবন মানে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই যে পদার্থগুলো রয়েছে, এই পদার্থগুলো কি হবে? একটা জায়গায় তো পড়ে রয়েছে, এগুলো যদি তোমার অপসারিত হয়, অর্থাৎ এই স্থান থেকে অন্য একটা স্থানে গিয়ে গিয়ে জমা হয়, তখন সেটাকে আমরা কি বলছি? ইরোশন।
তখন সেটাকে আমরা কি বলছি, ইরোশন। তো ডেনুডেশন, তো ডেনুডেশন জিনিসটা কি, ডেনুডেশন যদি আমরা বাংলা করে নিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ডেনুডেশন কি, তোমার নগ্নিভবন। নগ্নিভবন কাকে বলা হচ্ছে, আবহবিকার প্লাস তোমার ক্ষয়ভবন, এই দুটো জিনিসকে একসঙ্গে কি বলা হচ্ছে, নগ্নিভবন। মানে কি, আবহবিকারগ্রস্ত পদার্থ বিচ্ছিন্নভূত হয়ে গেল, সেগুলো হচ্ছে তারপর কি হচ্ছে, সেগুলো হচ্ছে তোমার ইরোশন হচ্ছে, ঠিক আছে। ইরোটেড ওই যে পদার্থগুলো কি হচ্ছে, একটা জায়গাতে গিয়ে ট্রান্সপোর্টেশন হয়ে যাচ্ছে। তো এই যে দুটো ব্যাপারকে আমরা কি বলছি, নগ্নিভবন বা ডেনোটেশন। তো এই হচ্ছে কনসেপ্ট অফ ওয়েদারিং এবং নগ্নিভবনের একটা ছোট্ট ব্যাপার, ঠিক আছে। এবার যদি আমরা যে ইরোশনের যে ব্যাপারটা বলছিলাম, যে আরেকটা বলছিলাম যে ওয়েদারিং যে ব্যাপারটা, তো যদি আমরা আবহবিকার এবং ওয়েদারিং এর একটু কনসেপ্টটা ঘাঁটাঘাঁটি করি, তো দেখো ওয়েদার একটা আলাদা জিনিস, ওয়েদারিং একটা আলাদা জিনিস এবং ক্ষয়ভবন একটা আলাদা জিনিস, ঠিক আছে। তো ওয়েদারিং এ কি ঘটনাটা ঘটছে, ওয়েদারিং এ হচ্ছে শিলাসমূহগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিসের প্রভাবে চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে, যে ওয়েদারের বিভিন্ন কম্পোনেন্টসের কারণে। আর ক্ষয়ভবনের জিনিসটা কি হচ্ছে, ওই যে পদার্থগুলো রয়েছে ওই পদার্থগুলো ট্রান্সপোর্টেশন হচ্ছে। ট্রান্সপোর্টেশন কিভাবে হচ্ছে, এখানে আরো কিছু প্রসেস কাজ করছে। যদি আমরা বলি যে নদী, বায়ু, হিমবাহ, এই যে প্রসেসগুলো কাজ করছে, ঠিক আছে, ওইগুলো প্রসেসগুলো কাজ করার ফলে কিন্তু ওই চূর্ণ বিচ্ছিন্ন পদার্থগুলো একটা স্থানে গিয়ে জমা হচ্ছে, ট্রান্সপোর্টেশন হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটাকে আমরা বলছি ক্ষয়ভবন। এবং ভবিকার সঙ্গে কিন্তু অপসারণ যুক্ত হয় না, কিন্তু ক্ষয়ভবনের সঙ্গে অপসারণ যুক্ত হয়েছে। কেন ক্ষয়ভবনের সঙ্গে অপসারণ যুক্ত, কেন, যে ক্ষয়িত পদার্থগুলো একটা স্থান থেকে অন্য স্থানের দিকে চলে যায়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ক্ষয়ভবনের সঙ্গে অপসারণ যুক্ত থাকে, কিন্তু আবহবিকারের সঙ্গে কিন্তু কোনো অপসারণ যুক্ত থাকে না, ঠিক আছে। এছাড়া আবহবিকার যদি আমরা বলি, আবহবিকারটা হচ্ছে খুব একটা ধীর গতিতে হয়ে থাকে, কিন্তু ক্ষয়ভবন জিনিসটা কি, ক্ষয়ভবনের যে বিভিন্ন উপাদান, যেগুলো নদী, বায়ু, হিমবাহ বললাম, ঠিক আছে, প্রভৃতিগুলি খুব তাড়াতাড়ি একটা প্রসেসে কাজ করে থাকে। একটা জায়গার বালি পুরোপুরি নিয়ে বায়ু প্রবাহের কারণে একটা জায়গার স্থানে তোমার বালিগুলো তোমার অন্য স্থানে গিয়ে পৌঁছে দিচ্ছে, ঠিক আছে। যে আমরা যে ঝড়, কালবৈশাখী যদি ঝড় দেখি, তো দেখতে পাই না যে একটা স্থানের পুরো বালিগুলোকে নিয়ে অন্য জায়গায়, চারদিকে বালিগুলো উড়িয়ে নিয়ে অন্য জায়গায় চলে যায়। তো এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো ক্ষয়ভবন যে ব্যাপারটা খুবই তাড়াতাড়ি সংঘটিত হয়ে থাকে, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপারকে আমরা কি বলছি, ওয়েদারিং এবং ক্ষয়ভবন। তো ডেনুডেশন, ওয়েদারিং এবং ক্ষয়ভবন হচ্ছে তিনটা পরস্পর একটা লিঙ্কিং থাকে সবসময়। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট যদি আমরা দেখি যে ফ্যাক্টরস অফ ওয়েদারিং এর মধ্যে, তো এখানে তোমার এই ওয়েদারিংটা সংঘটিত হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে থাকে, ঠিক আছে, বা অনেকগুলো নিয়ন্ত্রক কাজ করে থাকে। তো তোমার ভূবিজ্ঞানী জেনি, ঠিক আছে, জেনি 1941 সালে তোমার এই ফ্যাক্টরস অফ, মানে ওয়েদারিং এর যে ফ্যাক্টরসগুলো, ঠিক আছে, ওয়েদারিং এর নিয়ন্ত্রক হিসাবে তিনি মৃত্তিকার যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে তিনি উপাদানগুলির কথা বলেছিলেন। তিনি বলছেন যে মৃত্তিকার উপাদানগুলির ওপরেই কিন্তু একটা আবহবিকার কেমন হবে, আবহবিকারের প্রকৃতি কেমন হবে, আবহবিকারের হারটা কেমন হবে, সেটা কিন্তু নির্ভর করে থাকে। তো তিনি একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্র হচ্ছে তোমার S = F CL R POT, যেখানে তিনি CL হিসাবে তোমার ক্লাইমেটের কথা বলেছিলেন, R হিসাবে টপোগ্রাফির কথা বলেছিলেন, P হিসেবে প্যারেনি ম্যাটেরিয়ালসের কথা বলেছিলেন যেটা জনকশিলা, এবং ও হিসেবে তোমার অর্গানিজমস কথা বলেছিলাম, এবং টি হিসাবে টাইমের কথা বলেছিলেন। তো এই তোমার 1 2 3 4 5 পাঁচটি তোমার নিয়ন্ত্রকের কথা বলেছিলেন, যেটা কিন্তু ওতপ্রোতভাবে ওয়েদারিংটা কেমন হবে, কোথায় কেমন প্রকৃতির হবে, তার হার কেমন হবে, তো তীব্রতা কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু এর উপরে নির্ভরশীল ছিল। তো এবার যে আমরা যদি চলে আসি যে ক্লাইমেটের যে ব্যাপারটা, ক্লাইমেটটা কিভাবে একটা ওয়েদারিংকে নিয়ন্ত্রণ করে দেয় সেটা আমরা জানবো। তো ক্লাইমেটের প্রধান দুটো উপাদান রয়েছে, একটা কি, একটা হচ্ছে উষ্ণতা, একটা হচ্ছে কি বৃষ্টিপাত। তো কোনো একটা স্থানে, কোনো একটা অঞ্চলে যদি খুব পরিমাণে উষ্ণতা বেশি হয়, তো সেখানে এক প্রকারের আবহবিকার লক্ষ্য করা যাবে, এবং যেখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে খুব বেশি, সেখানে আছে এক ধরনের আবহবিকার লক্ষ্য করা যাবে। তো উষ্ণতা এবং বৃষ্টিপাতের পার্থক্যের জন্য কিন্তু আবহবিকারের প্রকৃতি বা হারটাও কিন্তু পরিবর্তন হয়ে থাকে। উষ্ণতার দিন রাত্রি, দিনে এক রকমের টেম্পারেচার আছে, রাত্রে এক ধরনের টেম্পারেচার আছে, ঠিক আছে। শীতকালে এক ধরনের টেম্পারেচার, গ্রীষ্মকালে এক ধরনের টেম্পারেচার। তো এই যে পার্থক্যটার কারণেই কিন্তু মেনলি এখানে রাসায়নিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকারের কিন্তু টোটাল প্রকৃতিটা নির্ধারিত হয়ে থাকে, ঠিক আছে। তো যদি যে জায়গাগুলোতে বেশি বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে, ঠিক আছে, যেগুলোতে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকবে, সেই জায়গাগুলোতে হচ্ছে তোমার রাসায়নিক আবহবিকারের পরিমাণটা বেশি থাকে, এবং যেখানে উষ্ণতার প্রভাবটা সব থেকে বেশি থাকে সেই জায়গাগুলোতে কি হচ্ছে, যান্ত্রিক আবহবিকারের কিন্তু প্রভাবটা বেশি থাকে। তো এই তোমার ওই যেটাকে রাসায়নিক আবহবিকার যেটা বললাম, তো এখানে আরও অনেকগুলো জিনিস লুকিয়ে থাকে, যেখানে হচ্ছে তোমার অনুশ্রমণ, লিচিং লক্ষ্য করা যায়, হাইড্রেশন বা জলযোজন লক্ষ্য করা যায়, এই জিনিসগুলো কিন্তু এর ভেতরে রয়েছে। তো আমরা যখন তোমার ওয়েদারিংয়ের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো যখন পড়বো, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করব। নেক্সট যদি আমি চলে আসি যে টপোগ্রাফি যেটা রয়েছে, টপোগ্রাফি মানে কি, একটা ভূপ্রকৃতি, একটা শিলার প্রকৃতি কেমন হবে সেটার উপর নির্ভর করে থাকে। যদি এটা যদি একটা শিলা হয় এবং শিলাটা
এবং শিলাটা যদি খুবই খাড়া ঢালযুক্ত হয়ে থাকে তখন সেখানে এক ধরনের ওয়েদারিং লক্ষ্য করা যাবে, এবং যদি হালকা ঢালযুক্ত হয়ে থাকে তখন এক ধরনের কিন্তু ওয়েদারিং লক্ষ্য করা যাবে। ঠিক আছে, যদি আমরা যে শিলাটা হচ্ছে খুবই তোমার মাঝারি উচ্চতাযুক্ত এবং মৃদু ঢালযুক্ত যদি কোনো শিলা হয়ে থাকে, তো তাতে কি হবে, তাতে হচ্ছে রাসায়নিক আবহবিকারের পরিমাণটা বেশি হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে কেমন উপাদানটা কি বলছে, মৃদু ঢালযুক্ত হবে, এবং সেখানে কি হবে, মাঝারি উচ্চতা যুক্ত হবে, মাঝারি উচ্চতা যুক্ত হবে। তাহলে আমাদের কি লক্ষ্য করা যাবে, সেখানে রাসায়নিক আবহবিকার সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। এবং যদি আমাদের যান্ত্রিক আবহবিকার হতে হয় তাহলে কিন্তু সেখানে হচ্ছে অধিক মানে ওই এটা বা ভূমিভাগটা উচ্চতা কিন্তু অনেকটাই বেশি হতে হবে, খাড়া ঢালযুক্ত হতে হবে। ঠিক আছে, এখানে এই ভিডিওটি শেষ করছি, পার্ট 1 ভিডিওটি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।